আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো থেকে কিন্তু তোমাদের অবশ্যই এমসিকিউ কোশ্চেন থাকবে। সো বন্ধুরা, আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণের ধারণা, বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব। সো বাজেট কি সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। এখন আমরা জানবো বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় এবং বাজেটীয় নিয়ন্ত্রণ কেন প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। বাজেটীয় নিয়ন্ত্রণের ধারণা। বাজেটীয় নিয়ন্ত্রণের ধারণা সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে বাজেট। ঠিক আছে? আমি যদিও এর আগের ভিডিওগুলোতে বাজেট সম্পর্কে আলোচনা করেছি, তারপরও হচ্ছে বাজেটের নিয়ন্ত্রণ জিনিসটা বোঝানোর পূর্বে আমি তোমাদের বাজেট জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। ঠিক আছে? যখন পরিকল্পনাকে সংখ্যায় প্রকাশ করা হয় সেটাই হচ্ছে বাজেট। যেমন ধরো, একটা প্রতিষ্ঠান কোন পণ্য তৈরি করবে সেই পণ্যের নামটা ঠিক করলো। ঠিক আছে? কোন কোন পণ্য তৈরি করবে সেই পণ্যের নাম যখন ঠিক করলো, এটা হচ্ছে পরিকল্পনা। আর কত একক পণ্য উৎপাদন করবে, কত টাকা ব্যয় হবে সেই উৎপাদন করতে, সেগুলো সংখ্যায় প্রকাশ করাকেই বলা হয় বাজেট। তো ধরো, একটা প্রতিষ্ঠান ঠিক করলো যে সে কোন পণ্য তৈরি করবে। এখন সে ঠিক করলো যে 10,000 একক পণ্য সে উৎপাদন করবে, আর এই 10,000 একক উৎপাদন করতে তার খরচ হবে হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাজেট। আর বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে বোঝায় সে যে বাজেটটা তৈরি করলো সেই বাজেটের সাথে সে কি করবে, প্রকৃত ফলাফল হচ্ছে তুলনা করে দেখবে। বাজেট হচ্ছে কি, এটা একটা অনুমিত সংখ্যা। ঠিক আছে? সে অনুমান করছে যে এত টাকা ব্যয় হতে পারে। তো এই যে একটা অনুমিত সংখ্যা, এর সাথে সে প্রকৃত ফলাফলটা তুলনা করবে। তুলনা করে যদি কোনো বিচ্যুতি থাকে, বিচ্যুতি মানে হচ্ছে পার্থক্য যদি থাকে, তখন সেই পার্থক্যের উপর সে কাজ করবে। যদি মনে করো সে এখানে ঠিক করলো যে 1 লক্ষ টাকা ব্যয় হতে পারে, কিন্তু আসলে ব্যয় হলো 1,20,000 টাকা, তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য ভালো না, তাই না? সে যত টাকা হচ্ছে ডিসাইড করলো যে উৎপাদন ব্যয় হতে পারে, কিন্তু তার থেকে বেশি যদি প্রকৃত ব্যয় হয়, তাহলে কিন্তু সেটা প্রতিষ্ঠানের জন্য ভালো না। তখন কি করবে প্রতিষ্ঠান, ব্যয় আরো নিয়ন্ত্রণ করবে এবং বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় সে হচ্ছে যেতে পারবে। তো বাজেটীয় নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, আমার যে বাজেটটা রয়েছে সেই অনুযায়ী আমি প্রতিষ্ঠানের সব কাজগুলোকে নিয়ন্ত্রণ করব যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। ঠিক আছে? তো দেখো, বাজেটীয় নিয়ন্ত্রণ, বাজেটারি কন্ট্রোল বলতে কি বোঝায়, এখানে বাজেটীয় নিয়ন্ত্রণের একটা সংজ্ঞা দেওয়া আছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় নিশ্চিত করে যে নিয়ন্ত্রণ কার্যকর করা হয় তাকেই বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। তো আমি যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী যাতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়টাকে নিশ্চিত করতে পারি, মানে আমি যে লক্ষ্যটা রেখেছিলাম সেই লক্ষ্য যাতে আমি অর্জন করতে পারি, সেজন্য যে নিয়ন্ত্রণ কার্যকর করা হয় তাকেই বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। এরপর বলা হয়েছে বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্য সফল করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে। তো আমি যে বাজেটটা প্রস্তুত করব সেই বাজেটের মাধ্যমে আমি নিয়ন্ত্রণ কার্য সফল করব। মানে হচ্ছে, আমি যদি 10,000 একক পণ্য উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমার শ্রমিককে দক্ষ করতে হবে, তারপর হচ্ছে আমার কাঁচামাল ক্রয় করতে হবে সময় মতো। এই সকল কিছু আমি যাতে নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমার এই বাজেটের মধ্যে যতটুকু পণ্য উৎপাদন ঠিক করেছিলাম আমি যাতে সময় মতো সবকিছু করতে পারি। আর এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই বলা হয় বাজেটীয় নিয়ন্ত্রণ। তো মনে করো, তুমি পরীক্ষার সময় তুমি গোল ঠিক করলে যে তুমি হিসাব বিজ্ঞান সাবজেক্টে A+ পাবে, তাহলে তুমি কি করো, সে অনুযায়ী তোমার রুটিন তৈরি করো যে আমাকে প্রতিদিন এত ঘন্টা করে হিসাব বিজ্ঞানের উপর সময় দিতে হবে। ঠিক আছে? সো এই যে আমরা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছি যে আমি কত ঘন্টা পড়বো, আমি কি কি প্র্যাকটিস করব, ঠিক আছে, বা সৃজনশীল কিংবা এমসিকিউ কিভাবে অ্যান্সার করব, এই সব নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বলা হয়। তোমার ওই লক্ষ্যকে টার্গেট করে তুমি যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করছো, এটাও কিন্তু তোমার বাজেটীয় নিয়ন্ত্রণ। সো এখানে প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাজেটীয় নিয়ন্ত্রণ মানে হচ্ছে আমি যে উৎপাদন করব অথবা কত একক বিক্রয় হবে বা কত টাকা আমি আয় করব, কত টাকা ব্যয় হবে, এই সব কিছু আমি যখন একটা বাজেট তৈরি করবো, এই সবকিছু মিলে সেইটার উপর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অ্যাপ্লাই করাই হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ। বাজেট হলো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেটের মাধ্যমে নির্ধারিত সংখ্যাগুলোকে
আদর্শ মান ধরে তার সাথে তুলনাকরণ এবং বিচ্যুতি নির্ণয় ও সংশোধনী গ্রহণ প্রক্রিয়াই হলো বাজেটীয় নিয়ন্ত্রণ। সো বন্ধুরা, এটাই হচ্ছে মূলত বাজেটের একটা বিস্তারিত সংজ্ঞা, যে বাজেটের মাধ্যমে আমরা নির্ধারিত সংখ্যাগুলোকে আদর্শ মান ধরবো, আদর্শ মান ধরে তার সাথে প্রকৃত ফলাফলের তুলনা করব এবং যদি কোনো বিচ্যুতি থাকে তাহলে সেটা সংশোধনী ব্যবস্থা গ্রহণ করে আমরা সেই বিচ্যুতি যাতে না থাকে সেটা নিয়ে কাজ করব। বিচ্যুতি মানে হচ্ছে পার্থক্য থাকা, ঠিক আছে? আমার প্রকৃত ফলাফল এবং আমার প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে পার্থক্য থাকে সেটাই হচ্ছে বিচ্যুতি। তো পার্থক্য থাকলে আমরা সেই পার্থক্যটাকে যাতে আর না থাকে সেই জন্য সংশোধনী ব্যবস্থা গ্রহণ করব। আর এই সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা, বিচ্যুতি নির্ণয় করা, তুলনা করা, এই সব কিছুর সমষ্টি হচ্ছে বাজেটীয় নিয়ন্ত্রণ, ঠিক আছে? তো বন্ধুরা, বাজেটীয় নিয়ন্ত্রণ সম্পর্কে আমরা কিন্তু একদম বিস্তারিত জানলাম। এখন আমরা জানবো বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব কি। বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বাজেটারি কন্ট্রোল। তো বাজেটের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্যকর করাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে, যেটা আমরা একটু আগেই জেনেছি। বাজেট নিয়ন্ত্রণের একটি বাস্তবসম্মত কৌশল, মানে হচ্ছে আমি যদি বাজেট তৈরি করি তারপর সেই বাজেটকে আমরা কি ধরবো, আদর্শ মান ধরে নিব, ঠিক আছে? যে আমি বাজেটে যত টাকা ঠিক করেছিলাম বা যত একক আমি অনুমান করেছিলাম যে আমি তৈরি করব বা আমার বিক্রয় হবে, সো ওইটাকে আমরা আদর্শ মান ধরে আমরা হচ্ছে সামনে এগিয়ে যাব এবং যদি কোনো বাধার সম্মুখীন হই তাহলে নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে সেই বাধাগুলো মোকাবেলা করব। সো বাজেট নিয়ন্ত্রণের একটি বাস্তবসম্মত কৌশল, অত্যন্ত যুগোপযোগী ও ফলপ্রসূ হওয়ার কারণে বাজেটীয় নিয়ন্ত্রণ আজকাল ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। একটা প্রতিষ্ঠান যদি লক্ষ্যটা একদম স্পেসিফিক্যালি সংখ্যায় যদি নির্ণয় করে যে আমার লক্ষ্যটা কি, আমি কত একক পণ্য উৎপাদন করব, আমি কত একক পণ্য হচ্ছে বিক্রয় করতে পারবো, এরকম যদি সংখ্যায় প্রকাশ করে আর অনেকটা বেশি স্পেসিফিক করে নেয় তাহলে কিন্তু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাও অনেকটা ইজি হয়ে যায়। কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে কি, আমরা প্রত্যাশিত ফলাফলের সাথে আমরা কি করব, প্রত্যাশিত ফলাফলের সাথে প্রকৃত ফলাফল তুলনা করব। এরপর তাদের মধ্যে যদি কোনো বিচ্যুতি বা গ্যাপ থাকে তখন আমরা সংশোধনী ব্যবস্থার মাধ্যমে সেই গ্যাপটাকে দূর করার চেষ্টা করব, ঠিক আছে? সো বাজেটীয় নিয়ন্ত্রণই হচ্ছে মূলত এইটা। এখন বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যেহেতু প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে যে উন্নতি করতে পারছে, তারা বাজেটের ফলে তাদের লক্ষ্যটা অর্জন করতে পারছে, সো এই জন্য বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলটা বিস্তার লাভ করছে। তো এখন আমরা দেখবো কি কি গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্বটা হচ্ছে সহজ লক্ষ্য অর্জন, ইজি অ্যাচিভমেন্ট অফ গোল। তো সহজ লক্ষ্য অর্জন বলতে বোঝানো হয়েছে আমরা যেহেতু লক্ষ্যটা ডিসাইড করে রেখেছি যে আমার লক্ষ্য কত, হ্যাঁ, তো বাজেটের মাধ্যমে আমরা যখন প্রথমেই লক্ষ্যটা ডিসাইড করে ফেলি তখন কিন্তু আমরা সহজেই সেই লক্ষ্য অনুযায়ী এগোতে পারি, তাই না? তো বাজেটের মাধ্যমে আদর্শ মান নির্ধারণ করে নিয়ন্ত্রণ কার্যকর করার ফলে লক্ষ্য অর্জন সহজ এবং নিশ্চিত হয়। আমরা যদি প্রতিষ্ঠানের কোনো গোল অথবা লক্ষ্য সেট আপ না করি তাহলে আমরা কিন্তু আমার যে প্রত্যাশিত মুনাফা সেই মুনাফাটা অর্জন করতে পারবো না। তো আমাকে অবশ্যই বাজেট করতে হবে যে আমার কতটুকু ব্যয় হতে পারে, সেই ব্যয়ের সাথে আমি যোগ করব প্রত্যাশিত মুনাফা, ঠিক আছে? তো আমি যখন ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফাটা যোগ করব, অর্থাৎ আমার উৎপাদন ব্যয় যত টাকা খরচ হবে তার সাথে আমি প্রত্যাশিত মুনাফাটা যোগ করব। যোগ করলেই আমি পেয়ে যাব বিক্রয় মূল্য, তাই না? সো বিক্রয় মূল্যটা বের করা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর যেটা বাজেটের মাধ্যমে সম্ভব। সো বাজেটের মাধ্যমে আমরা কি করি, আদর্শ মান নির্ধারণ করি এবং সেই আদর্শ মান অনুযায়ী আমি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করি, যার ফলে আমার গোল অর্জন করাটা অনেকটা সহজ এবং সুনিশ্চিত হয়ে যায়। সুষ্ঠু নিয়ন্ত্রণ ছাড়া প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয়, আর বাজেটীয় নিয়ন্ত্রণের উপর সফলতা নির্ভরশীল। তো নিয়ন্ত্রণ মূলত হচ্ছে এখানে তিনটা স্টেপ, ঠিক আছে? প্রথমে আমরা কি করব, তুলনা করব, আমার যে প্রত্যাশিত ফলাফল ছিল এবং প্রকৃত ফলাফল তাদের মধ্যে তুলনা করব। এরপর সেকেন্ড ধাপে গিয়ে আমি হচ্ছে দেখবো যে আমার কত বিচ্যুতি হয়েছে, মানে আমার প্রত্যাশিত ফলাফল আর প্রকৃত ফলাফলের মধ্যে পার্থক্য কতটুকু। আর থার্ড স্টেপে গিয়ে আমার যদি কোনো পার্থক্য থাকে, হ্যাঁ, দুইটার মধ্যে যদি কোনো বিচ্যুতি থাকে তখন আমি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। সো এটাই হচ্ছে মূলত নিয়ন্ত্রণ। আর বাজেটীয় নিয়ন্ত্রণের ফলে কি হয়, লক্ষ্য অর্জনটা আরো অনেক ইজি হয়ে যায়। এরপর আরো কিছু গুরুত্ব রয়েছে, উচ্চমান নিশ্চিতকরণ, ইনশিওরিং স্ট্যান্ডার্ড।
বাজেটীয় নিয়ন্ত্রণ প্রণয়ন করা হলে উন্নত ও মানসম্মত কার্যফল অর্জন সম্ভব হয়। আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানে বাজেটীয় নিয়ন্ত্রণটা প্রণয়ন করি তাহলে উন্নত এবং মানসম্মত কার্যফল অর্জন করতে পারবো। আদর্শ মানের সাথে তুলনা করে উৎপাদিত পণ্যের মান উন্নততর করা সম্ভব। একটা প্রতিষ্ঠান সবসময় চায় যে তার ভোক্তাদের যাতে কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারে, কারণ কোয়ালিটি প্রোডাক্ট দিলে কি হয়, সেই ভোক্তাটা আবার সেই প্রতিষ্ঠান থেকেই ক্রয় করে, তাই না? তো প্রতিষ্ঠান যদি ভালো মানের পণ্য দেয় তাহলে গ্রাহকরা কি করবে, সে প্রতিষ্ঠান থেকেই বারবার পণ্য ক্রয় করবে, তাই না? সো উৎপাদিত পণ্যের মান উন্নততর তখনই করা সম্ভব যখন আমার আদর্শ মান থাকবে, ঠিক আছে? সো আমি আদর্শ মানের সাথে তুলনা করে আমার যদি কোনো পার্থক্য থাকে আদর্শ মান এবং প্রকৃত মানের মধ্যে, তাহলে আমি সংশোধনী ব্যবস্থা গ্রহণ করে উৎপাদিত পণ্যের মান আরো বেশি উন্নততর করতে পারবো। সহজ সমন্বয়, ইজি কোঅর্ডিনেশন, বাজেটীয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং বিভাগ সমূহের মধ্যে সর্বাধিক সমন্বয় অর্জন করা সম্ভব। তো মনে করো আমি ঠিক করলাম যে আমি বিক্রি করব 10,000 একক, ঠিক আছে? সো আমি ধরে নিলাম যে আমার সম্ভাব্য বিক্রয় হতে পারে 10,000 একক পণ্য। তো সেই অনুযায়ী আমি কি করব, পণ্য উৎপাদন করব, তাই না? তো আমার যত একক বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে আমি তত একক পণ্যই উৎপাদন করব। তাছাড়াও আমার যদি আরো কোনো পণ্য আমি মজুদ রাখতে চাই তাহলে আমি আরো একটু বেশি পণ্য উৎপাদন করব। আচ্ছা, সো বিক্রয় অনুযায়ী আমি পণ্য উৎপাদন করলাম। সো পণ্য উৎপাদনের জন্য আমার কি প্রয়োজন, কাঁচামাল ক্রয় করা প্রয়োজন। সো এটা ক্রয় বিভাগের কাজ। আবার উৎপাদন বিভাগের কাজ সেই কাঁচামাল থেকে পণ্যটা উৎপাদন করা, তাই না? এরপর উৎপাদন হয়ে গেলে বিক্রয় বিভাগের কাজ সেগুলোকে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া। তো এই যে কতগুলো বিভাগ আছে, এই বিভাগ সমূহের মধ্যে সমন্বয় কখন করা সম্ভব, যখন বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো তখন কি করা হবে, যে কাঁচামাল ক্রয় করা হলে ক্রয় বিভাগ জানিয়ে দিবে উৎপাদন বিভাগকে। তারপর উৎপাদন বিভাগ পণ্য যখন উৎপাদন করবে সে কাঁচামাল থেকে, তখন জানিয়ে দিবে কাকে, বিক্রয় বিভাগকে। তো এভাবেই বিভাগগুলোর মধ্যে সমন্বয় করা সম্ভব। কারণ একটা বাজেটের মধ্যে আমরা ঠিক করি কত সময়ের মধ্যে আমি কাজটা শেষ করব এবং কত একক উৎপাদন করব, সে একটা নির্দিষ্ট মান অথবা সংখ্যা আমি প্রকাশ করি, তাই না? তো এজন্যই বাজেটীয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের যে বিভাগ এবং কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সমন্বয় করা সম্ভব। এরপর সিদ্ধান্ত গ্রহণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা প্রতিষ্ঠানের জন্য ডিসিশন নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেশে প্রতিষ্ঠানের কার্যাবলীগুলোকে সঠিকভাবে এগিয়ে নিচ্ছে নাকি, ঠিক আছে? সো আমরা যখন একটা বাজেট তৈরি করব, সেই বাজেট অনুযায়ী আমরা প্রকৃত কার্যাবলীকে তুলনা করব। তো আমরা যখন একটা বাজেট তৈরি করব তখন আমরা সেই বাজেটের সাথে বাজেটকে আদর্শমান ধরে আমরা প্রকৃত ফলাফলের সাথে তুলনা করব। যদি আমি দেখি আমার কার্যাবলী যেভাবে চলছে সেভাবে চলতে থাকলে প্রকৃত ফলাফল অর্জন সম্ভব না, তখন আমি আরো বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে পারবো, তাই না? সো বাজেট নির্বাহীকে কার্যাবলীর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, অর্থাৎ বাজেটের সাথে তুলনা করে সিদ্ধান্ত নিতে সহজ হয়। বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল ব্যবস্থাপকের সফলতা সম্পর্কে আগাম ধারণা দেয়। কারণ ধরো আমি ঠিক করলাম আমি 6 মাসের মধ্যে 6,000 একক পণ্য উৎপাদন করব। তার মানে আমি প্রতি মাসে 1,000 একক করে উৎপাদন করব, তাই না? এখন কথা আমি যদি প্রতি মাসে 1,000 একক উৎপাদন না করে আমি যদি 900 একক পণ্য উৎপাদন করি, তাহলেই কিন্তু আমার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানতে পারবে যে আমার লক্ষ্যটা অর্জন করা এভাবে কিন্তু সম্ভব না, আমাকে অবশ্যই 1,000 একক উৎপাদন করতে হবে প্রতি মাসে। তখন সে কি করতে পারে, তখন সে আরো শ্রমিক সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই না? শ্রমিক সংখ্যা বৃদ্ধি করতে পারে অথবা শ্রমিকদের আরো ট্রেনিং দিতে পারে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, যাতে তারা কম সময় বেশি উৎপাদন করতে পারে। তো এভাবেই কি করতে পারে, একজন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাজেটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং আগে থেকে জানতে পারে যে তার সফলতাটা অর্জন করা সম্ভব কিনা। তো এজন্যই বলা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজেটীয় নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখন আমরা আরো কিছু বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব দেখব। নিশ্চিত ফল লাভ, অ্যাচিভমেন্ট অফ ডেফিনিট রেজাল্ট। প্রত্যাশিত ফল পেতে হলে বাজেটীয় নিয়ন্ত্রণের প্রচলন করতে হবে। আমি যদি প্রত্যাশিত ফল পেতে চাই তাহলে আমাকে বাজেটীয় নিয়ন্ত্রণের প্রচলন আমার প্রতিষ্ঠানে শুরু করতে হবে। কারণ আমি বাজেটের মাধ্যমে
আদর্শ মান প্রথমেই হচ্ছে বের করে ফেলি যে আমার কতটুকু টার্গেট, তারপর সে অনুযায়ী আমি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণ করি, যার ফলে আমি আমার লক্ষ্যে বা যে পরিকল্পনাটা করেছিলাম সেই পরিকল্পনায় অনুযায়ী আমি লক্ষ্যে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো লক্ষ্য মানে কি? লক্ষ্য মানে হচ্ছে আমার প্রত্যাশিত ফলাফলের সাথে আমার যাতে প্রকৃত ফলাফলটা মিলে যায়। তো বাজেটীয় নিয়ন্ত্রণ কি করে? বাজেটীয় নিয়ন্ত্রণ সাধারণত প্রত্যাশিত একটা মান বের করে দেয় বা একটা ফল হচ্ছে বের করে দেয়, তার সাথে প্রকৃত ফল যাতে ম্যাচ করে এজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণ করে, আর ফলে নিশ্চিত আমি হচ্ছে সাফল্য লাভ করতে পারি। কেননা বাজেটকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। তো আমরা কি করব? বাজেটের সাথে কোন জিনিসটাকে অ্যাড করব? নিয়ন্ত্রণ কৌশল। আমরা বাজেট এবং নিয়ন্ত্রণ কৌশল দুইটাকে হচ্ছে একসাথে করে কি পাবো? বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশল। সো বাজেটীয় নিয়ন্ত্রণ কৌশলের মাধ্যমে একটা প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে। সো যে কোনো ক্ষেত্রে আমার লাইফের যে কোনো গোল অর্জন করতে হলে অবশ্যই আমাকে প্রথমেই সেই গোলটাকে একদম স্পেসিফিক করতে হবে যে আমি কত তারিখের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করব, আর আমি সেই গোলটা কিভাবে অ্যাচিভ করতে পারবো সেই জন্য আমি যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণ করি তাহলে কিন্তু আমি অবশ্যই আমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো। আর এটাই হচ্ছে মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাজেটীয় নিয়ন্ত্রণ। ঠিক আছে, এরপর হচ্ছে অপচয় হ্রাস, রিডিউসিং ওয়েস্টেজ। বাজেটীয় নিয়ন্ত্রণ কর্মীদের দক্ষতা বাড়ায়। দক্ষ কর্মী দ্বারা কার্য সম্পাদনের ফলে উপকরণ সমূহের পরিপূর্ণ ব্যবহার হয় এবং অপচয় হ্রাস পায়। তো বন্ধুরা, অপচয় হ্রাস বলতে কি বোঝানো হয়েছে? একটা প্রতিষ্ঠান যদি বাজেট ঠিক করে যে তার উৎপাদন করতে কত টাকা ব্যয় হবে, তো এই সকল ব্যয় যদি সে আগে নির্ধারণ করে তখন কিন্তু সে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অবশ্যই তার প্রতিষ্ঠানের যে কর্মীরা রয়েছে তাদেরকে আরো বেশি ট্রেনিং দিবে বা তাদেরকে আরো বেশি দক্ষ করে তুলবে, যাতে সে সেই আদর্শ মানটাকে মিট করতে পারে। কর্মীদের দক্ষ করে তোলার পর তারপর হচ্ছে কর্মীরা কি করবে? প্রতিষ্ঠানের যে কাঁচামাল বা উপকরণ সমূহ রয়েছে সেই উপকরণ সমূহের সর্বোত্তম ব্যবহার করে প্রতিষ্ঠানের অপচয় হ্রাস করতে পারে, যার ফলে ব্যয়টাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। ঠিক আছে, তো একটা উদাহরণ দিলে আরো জিনিসটা ভালো করে বুঝবে। মনে করো আমার প্রতিষ্ঠানে যে কর্মীরা রয়েছে তারা প্রতি ঘন্টা হিসাবে টাকা নেয়। ঠিক আছে, তো তাদের প্রতি ঘন্টা হিসাবে আমরা ঠিক করি যে কত টাকা তাদের মজুরি হবে। এখন যদি সেই কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় তাহলে তারা প্রতি ঘন্টায় আরো বেশি পণ্য উৎপাদন করতে পারবে, রাইট? মনে করো তারা ঘন্টায় 10 একক পণ্য উৎপাদন করতে পারে। তো তাদের যদি দক্ষতা বৃদ্ধি পায় কাজ করতে করতে, বা তারা যদি টেকনিকটা শিখে যায় কিভাবে সহজে কাজটাকে করা যায় বা আরো দ্রুত করা যায়, তখন কিন্তু তারা ঘন্টায় 10টার জায়গায় হয়তো 13টা পণ্য উৎপাদন করবে। তো যার ফলে দেখো আমরা প্রতি ঘন্টায় আরো বেশি পণ্য উৎপাদন করতে পারছি এবং তাদের কিন্তু সেম অ্যামাউন্টেই হচ্ছে মজুরিটা প্রদান করতে হচ্ছে, তাই না? তো দেখো এভাবেই কিন্তু আমার মজুরি বাবদ যে খরচটা ছিল সেটা কমে যাচ্ছে এক হিসেবে, আবার উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। তো এভাবেই আমরা অপচয় হ্রাস করতে পারি এবং ব্যয়টাকে আরো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখব দক্ষতা উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ইফিসিয়েন্সি। তো অনেকটাই কিন্তু অপচয় হ্রাসের মধ্যে দক্ষতা উন্নয়নের ব্যাপারটা আমি দেখিয়ে দিয়েছি, যে লক্ষ্য নির্ধারিত থাকায় কর্মী তা অর্জনে গুরুত্ব দিয়ে কাজ করে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি লক্ষ্যই না থাকে তাহলে কিন্তু কর্মীরা কাজটাকে সিরিয়াসলি নিবে না। লক্ষ্য বলতে মনে করো তোমাকে বললো যে তুমি অ্যাসাইনমেন্ট করবে 2 দিনের মধ্যে, তো তোমাকে একটা ডেডলাইন দিয়ে দিল যে 2 দিনের মধ্যে তুমি অ্যাসাইনমেন্টটা করে জমা দিবে। তাহলে কি হবে? তুমি লক্ষ্য অনুযায়ী কাজটাকে ভাগ করে নিবে যে আজকে আমি অর্ধেক অ্যাসাইনমেন্ট করব, কালকে অর্ধেক অ্যাসাইনমেন্ট করব, এরপর আমি তাড়াতাড়ি করে জমা দিয়ে দিব। আর যদি তোমাকে অ্যাসাইনমেন্টের কোনো ডেডলাইন দেওয়া না হয় যে 2 দিনের মধ্যে দিতে হবে, এরকম যদি কোনো বলা না থাকে, তখন কিন্তু তুমি সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে সিরিয়াস হবে না বা গুরুত্ব সহকারে সেটা করবে না, তাই না? এজন্যই বলা হয়েছে যেহেতু লক্ষ্য নির্ধারণ করা থাকে তাই কর্মীরা সেই লক্ষ্য অর্জনে গুরুত্ব দিয়ে কাজ করে। নির্ধারিত কার্য সম্পাদনের উদ্দেশ্যে কাজ করায় কর্মীদের দক্ষতার উন্নয়ন ঘটে। তো কর্মীরা যাতে একটা নির্ধারিত সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারে এজন্য তারা নিজেরাই হচ্ছে টেকনিক বের করে ফেলে যে কিভাবে কাজটাকে আরো তাড়াতাড়ি করা যায়, কিভাবে সময় অপচয় না করে আরো বেশি উৎপাদন করা যায় সেটার চিন্তা করে। আর তখনই কর্মীদের দক্ষতারও কি হয়? উন্নয়ন ঘটে। ঠিক আছে,
আর লাস্ট কিছু বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব রয়েছে, দেখো, সহজ নিয়ন্ত্রণ, ইজি কন্ট্রোল। বাজেট নিয়ন্ত্রণের একটি উন্নত কৌশল, যেটা আমরা আগেও জানি যে বাজেট হচ্ছে নিয়ন্ত্রণের একটা ভালো কৌশল। আমরা বাজেট বা আদর্শ মান যখন ঠিক করে দিব, তখন নিয়ন্ত্রণ কৌশলটাও কি হবে, আরো বেশি উন্নত হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পাদন অত্যন্ত সহজ ও কার্যকর হয়। তো নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে অলরেডি আমরা তিনটা বিষয় লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের মধ্যে তুলনা করা। তারপর আমি কি করব, সেই দুইটার মধ্যে বিচ্যুতি অথবা পার্থক্য নির্ণয় করব এবং শেষে গিয়ে আমি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব যদি কোনো বিচ্যুতি থাকে। ঠিক আছে? তো নিয়ন্ত্রণ কার্যক্রম তখনই আমার অ্যাপ্লাই করা সম্ভব হবে যদি কোনো বাজেট অথবা লক্ষ্য থাকে। তো এর মাধ্যমে বাজেটের মাধ্যমে কার্যক্রম সম্পাদন অত্যন্ত সহজ এবং কার্যকর হয়। এরপর সুনাম বৃদ্ধি, ইনক্রিজিং গুডউইল। বাজেটীয় নিয়ন্ত্রণ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনকে সহজতর করে। একটা প্রতিষ্ঠান যদি তার লক্ষ্য অর্জন করতে সফল হয়, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের সুনাম অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। ঠিক আছে? তো এজন্য প্রয়োজন কি, বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা। কার্য মানোন্নয়ন ঘটায় এবং শৃঙ্খলা রক্ষা করে। তো বাজেটীয় নিয়ন্ত্রণের মাধ্যমে আমার কাজের মানটাও আরো বৃদ্ধি পায়, কারণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা করে। মানে কোনো শ্রমিক অলসভাবে তাদের সময়টাকে কাটায় না, তারা একটা নির্দিষ্ট গোল অর্জনের জন্য সেভাবেই কাজ করে যায়। তাই প্রতিষ্ঠানের সুনামও উত্তরোত্তর বৃদ্ধি পায়। তো মনে করো আমাকে কি করতে হবে, 10,000 একক পণ্য উৎপাদন করে আমার একটা ভোক্তার নিকট বিক্রি করতে হবে। তো আমি ডেডলাইন ঠিক করলাম যে 2 মাসের মধ্যে আমি পণ্য উৎপাদন করে আমি কি করব, আমার ভোক্তাদের নিকট পণ্যগুলো পৌঁছে দিব। হ্যাঁ, তো যদি আমি ডেডলাইন মিট করতে পারি, মানে 2 মাসের মধ্যে আমি 10,000 একক পণ্য উৎপাদন করতে পারি, তাহলে কি হবে, আমার ক্রেতারা বা ভোক্তারাও খুশি হবে যে না, আমি আমার কথাটা রেখেছি। তো সুনামও কি হবে, তখন বৃদ্ধি পাবে। এরপর শৃঙ্খলা প্রতিষ্ঠা, এস্টাবলিশিং ডিসিপ্লিন। সবকিছু আগে থেকে ঠিকঠাক থাকায় প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। মানে আমার যদি সবকিছু আগেই ঠিক থাকে, যে আমি কত একক পণ্য উৎপাদন করব বা কত একক পণ্য বিক্রি হতে পারে, তারপর কত টাকা খরচ হতে পারে, কত আমি আয় করব বা মুনাফা অর্জন করব, সবকিছুই যদি আগে থেকেই ঠিক থাকে, তখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, পরিবেশের স্থিতিশীলতা অর্জিত হয়। তো বন্ধুরা, আমরা আগে ডিসাইড করব যে কত একক পণ্য উৎপাদন করব এবং কি কি সমস্যা আসতে পারে, কিভাবে সমাধান করতে হবে। এই সবকিছু আমরা আগেই যদি ডিসাইড করে রাখি, তাহলে পরিবেশের স্থিতিশীলতা অর্জিত হয়, পরিকল্পিত উদ্দেশ্য অর্জন সম্ভব হয় বলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা লাভ করা যায়। কারণ এই যে বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব করছি, এই বাজেটীয় নিয়ন্ত্রণের ফলে পরিকল্পনা অনুযায়ী আমি উদ্দেশ্যটা অর্জন করতে পারবো, যার ফলে আমার প্রতিষ্ঠানের শৃঙ্খলা, মানে কোনো ভেজাল থাকবে না। ঠিক আছে? কাজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধন হবে, যে কোন বিভাগের পর কোন বিভাগ কাজ করবে এবং সেই বিভাগগুলোর মধ্যে যাতে কমিউনিকেশন অথবা যোগাযোগ ঠিক মতো থাকে, এই সব কিছু নিশ্চিত হয়। তাই বন্ধুরা, আমি বলবো যে কোনো প্রতিষ্ঠান যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে প্রথমেই বাজেট তৈরি করবে এবং সেই অনুযায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণ করবে। ঠিক আছে? আশা করি তোমরা বাজেটীয় নিয়ন্ত্রণ এবং বাজেটীয় নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে গেছো। পরের ভিডিওতে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।